ম্যাক ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের নিয়ে যাব কলকাতার কাছাকাছি একটা উইকেন্ড ডেস্টিনেশন শান্তিনিকেতন। আমরা এই দুদিনের ট্রিপে কোথায় কোথায় ঘুরলাম, কতটা মজা করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কলকাতা থেকে শান্তিনিকেতন তোমরা বাইকে বা চার চাকাতে কোন রাস্তা ধরে যাবে সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করে দেবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তো ম্যাক ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ঘড়িতে সময় হয়েছে এই 4:30 আর আমরা বেরিয়ে পড়েছি আরেকটা নতুন উইকেন্ড ডেস্টিনেশনের জন্য। তো যাচ্ছি হলো শান্তিনিকেতন। তো এই শান্তিনিকেতন যাওয়া নিয়ে অনেক গল্প আছে, সব কিছু তোমাদের রাইড চলাকালীন বলবো। আজকের কোথায় যাচ্ছি, প্ল্যান আছে, সব কিছু কাদের সাথে ঘুরবো সব কিছু আস্তে আস্তে বলবো। প্ল্যানটাও ছিল 2-3 মাস আগে থেকে, তারপরেও সেটা চেঞ্জ হলো। কালকের ঠিক আমরা এই টাইমেই রাইডটা স্টার্ট করেছিলাম, তারপর বাইকের প্রবলেম দেওয়ার জন্য রাইডটা কন্টিনিউ করতে পারিনি। কালকের কি হয়েছিল এক নজরে একবার তোমরা দেখে নাও, তারপর আবার এই ব্লগটা স্টার্ট করব। আগের দিন আমরা বাড়ি থেকে কামালগাছি ব্রিজ পর্যন্ত ঠিকঠাকই চলে এসেছিলাম। তারপর কামালগাছি ব্রিজটা পার করার পরেই হঠাৎ দেখি বাইকটা বন্ধ হয়ে গেল। কারণটা সেইভাবে বুঝতে পারলাম না। প্রথমে ভাবলাম যে কার্বোরেটরের প্রবলেম, সেই জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে। তারপর কিক সেলফ যাই করি না কেন বাইকটা কোনোভাবেই স্টার্ট হচ্ছে না। আর সকালবেলা ছিল, সেই জন্য কোনো গ্যারেজও খোলা ছিল না। তারপর বেশ কিছুটা বাইক ঠেলতে ঠেলতে নিয়ে এসে একটা গ্যারেজ পেলাম। তো গ্যারেজে বাইকটা দেখালাম, বলল সিডিআইয়ের প্রবলেম আছে। ওখানে তো মেকানিকটা কিছু করে বাইকটা স্টার্ট করে দিল, তবে বললো সিডিআইয়ের ভালো প্রবলেম আছে। তারপর আমরা আবার রাইডটা স্টার্ট করলাম, তবে রাইড স্টার্টের 1 কিলোমিটারের মধ্যেই বাইক পুরো বন্ধ হয়ে গেল। তার সাথে হঠাৎ করে ফিউজও উড়ে গেল। এরপরে বুঝলাম যে এই বাইক নিয়ে তো আর লংয়ে যাওয়া যাবে না। তো লাইফে ফার্স্ট টাইম ট্রিপের মাঝখানে বাইক পুরো খারাপ হয়ে গেছে, টো করে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে এই কন্ডিশন। কাল দিনটা কীরকম গেছিল তোমরা দেখলে। তো যাই হোক, তারপরে গাড়ির যা সিডিআইটাই খারাপ হয়েছিল। বেলার দিকে আমাদের বাড়িপুরে দোকান খুলেছিল, সিডিআইটা চেঞ্জ করে নেওয়ার পরে বিকেলবেলা চারিদিকটা বেশ ভালো ঘুরেছি, অনেক কিলোমিটার চালিয়েছি। বাইকে আর সেই রকম প্রবলেম দেখিনি, তাই আজকের বাইকটা নিয়ে বেরিয়ে গেছি। অলরেডি ছুটি অ্যাপ্লাই করা আছে, সেই জন্য বেকার নষ্ট করে লাভ নেই, যতটা ঘোরা যায়। ইচ্ছা ছিল শান্তিনিকেতনে চারিদিকটা ঘুরে নেওয়ার, যেমন ম্যাসেঞ্জর ড্যাম। জানি না এইবার কতটা হবে, যদি না হয় সে পরে দেখা যাবে। আপাতত শুধু শান্তিনিকেতনে যাব, শান্তিনিকেতনটাই নয় ঘুরবো। আর তোমরা তো সবাই জানো শান্তিনিকেতনে থাকে হলো উইকেন্ড রাইডার নীল। তো আমাদের দুজনেরই প্ল্যান, দুজনে একসাথে ফার্স্টে ওদের বাড়ি যাব, তারপরে ও ঘোরাবে। এই ট্রিপে যা যা হবে ওই সব কিছু বলবে। ট্রিপ প্ল্যান করে রেখেছে, আমরা শুধু যাচ্ছি ঘুরতে। তো কোথায় কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের আস্তে আস্তে বলতে থাকছি। তো আপাতত এই পাটুলি ক্রস করলাম, তো আপাতত সোজা এগোনো যাক। ঘড়িতে সময় হয়েছে এই 4:58, মানে এই সকাল 5টা। আর আমাদের যতদূর সম্ভব মা ফ্লাইওভার ধরতে দেবে না, কারণ 6টা বাজেনি বলে এখনো। তো ব্রিজের নিচ দিয়েই যেতে হবে এখন আমাদের। তো চলো আপাতত এগিয়ে যাওয়া যাক। ভোরের আলো তো সেইভাবে ফোটেনি, আশা করি বিদ্যাসাগর সেতু যেতে যেতে ভোরের আলো আস্তে আস্তে ফুটে যাবে। তবে রাতে বেরোনোর একটা সুবিধা, রাস্তা মোটামুটি বেশ ফাঁকা পেয়েছি। তো চলো আপাতত এগোতে থাকি। ভোরের আলো সেইভাবে ফোটেনি, আর আমরা পৌঁছে গেছি এই বিদ্যাসাগর সেতু। তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই ফাঁকা এই বিদ্যাসাগর সেতু এখন। ভোরের ভিউয়ের মজা নাও একবার বিদ্যাসাগর সেতু, যদিও এখনও সেইভাবে আলো ফোটেনি, তাই চারিদিকটা সেইভাবে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। তো ভোরের আলো ফোটার আগে যতটা এগিয়ে যাওয়া যায়, আর যদি আমরা সাঁতরাগাছির জ্যামটা না পাই তো খুবই ভালো হয়। জানি না কতটা জ্যাম পাবো না পাবো। আর এরপর থেকে তো রাস্তা বেশ খারাপ,
যখন নেপাল রাইড করেছিলাম তখন জানি ডানকুনি টোল পর্যন্ত রাস্তা কতটা খারাপ। টোল তো খারাপ, তারপরেও মোটামুটি শক্তিগড় পর্যন্ত রাস্তা খারাপ। তো আমরা মোটামুটি যাব হলো বর্ধমান পর্যন্ত এই রাস্তা ধরে, NH2 ধরে, তারপরে আমাদের নিয়ে নিতে হবে হলো ডান দিক। তো চলো আপাতত এগোতে থাকি, কোনো তাড়াহুড়ো নেই। ও ভোরের বিদ্যাসাগর সেতু। সাঁতরাগাছি ব্রিজ, রেল স্টেশন পাশে। কদিন আগে এসেছিলাম, মানে খুব বাজে এক্সপিরিয়েন্স ভাই এই স্টেশনে। ট্রেন কোথায় আছে কখন আসবে কেউ বলতে পারে না। ব্রিজ থেকে একবার এদিক ওদিক শুধু করতে হয়। যদি কখনো ট্রেনে যাই তো যা হবে হাওড়া থেকে, সাঁতরাগাছি থেকে একদমই না। ফাঁকাই ছিল, এবার রাস্তা খারাপ শুরু। রাইট সাইডে দেখো পুরো এই রকম ডাইভারশনে ভরা রাস্তা। আর এই রাস্তা নিয়ে তো সেইভাবে ডিটেলসে দেখানোর কিছুই নেই। এখন যে নেপাল সিরিজ আসছে তোমাদের, সেখানে ফার্স্ট ব্লগেই তোমরা পুরো এই রাস্তা কেমন অবস্থা পুরো ডিটেলসে করা আছে। এই ভিডিওতেও এখনকার কন্ডিশন একবার তোমাদের বলে দিই। তো সেমই আছে, পুরো ডাইভারশনে ভরা। তো এগোতে থাকছি। এখান থেকে কিছুটা গিয়ে আমাদের ডানকুনি যাওয়ার জন্য নিয়ে নিতে হবে NH2 ধরার জন্য ব্রিজ, আর একটা চলে যাবে NH6, সেটা হলো কোলাঘাট। তো আমরা হলো ধরবো হলো NH2, রাইট সাইডে চলে যাব। এই যে বাঁ দিক চলে গেলে হলো NH6, আর এই ব্রিজে উঠে যাব, চলে গেলাম হলো NH2। দিল্লি বালি সোজা উঠে গেলাম আমরা NH2 উঠে গেলাম। এবার সোজা রাস্তা ধরে এগোতে থাকবো। এখন চারিদিকের ভিউটা কি লাগছে, ভোরের আলো ফুটে গেছে। আর আমরা ডানকুনি টোল প্লাজা থেকে আর মাত্র 2 কিলোমিটার মতো দূরে আছি। রাস্তা কিন্তু মোটামুটি অনেকটাই ক্লিয়ার পেয়েছি, সেই হিসেবে আমাদের একদমই দাঁড়াতে হয়নি পুরো বাড়ি থেকে এখনো পর্যন্ত। ডানকুনি টোল প্লাজা, নতুন লুকে ডানকুনি টোল প্লাজা। তো এর আগে তো তোমাদের দেখিয়েছি, এখনো কাজ শেষ হয়নি, কাজ হচ্ছে। আমাদের তো দাঁড়াতে হবে না, এই সাইড দিয়ে বেরিয়ে যাই। তো ডানকুনি পৌঁছে গেলাম, আমাদের সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট। আলো ফুটে গেছে, রাস্তাটা আঁচড়ানো টাইপের পুরো। এই আঁচড়ানো টাইপের রাস্তা কিন্তু বাইক চালানো সবচেয়ে চাপের, যদি টায়ার ভালো না হয়। আমি যখন নেপাল যাচ্ছিলাম তখন কিন্তু কোনো প্রবলেম হয়নি, শুধুমাত্র আমার ফ্রন্টে ম্যাসেটার আর ব্যাকে মোরগ্রিপ ছিল বলে একদম কিছু বুঝতেই পারিনি। কিন্তু এই বাইকের সামনে যেহেতু ইউরো ক্রিপ আছে তাই একটু ফিল হচ্ছে। আর ব্যাকে যদিও ম্যাসেটার, ব্যাকটা একদম পারফেক্ট টায়ার আছে। কিন্তু অনেকটাই বেটার হয়ে গেছে, রাস্তার কাজ হয়েছে। যখন নেপাল যাচ্ছিলাম রাস্তার কন্ডিশন একেবারেই খারাপ ছিল, এখন সেই তুলনায় রাস্তার কন্ডিশন অনেকটাই বেটার। মানে রাস্তা সেইভাবে না হলেও রাস্তা মোটামুটি কাজ শেষের দিকে হচ্ছে। ব্রিজগুলো হয়তো হয়নি, কিন্তু এখানে যে রাস্তায় পুরো ভর্তি গর্ত ছিল সেই জায়গাগুলো অনেকটাই কিন্তু রিকভারি হয়েছে। দেখতে দেখতে রাস্তায় দেখো আরেকটা ডাইভারশন, ব্রিজের কাজ হয়নি তাই এইরকম আবার ছোট্ট একটা ডাইভারশন। এখান
থেকে সোজা দেখাচ্ছে সিঙ্গুর বাঁদিকে আর বর্ধমান সোজা। আবার একটা ছোট্ট ডাইভারশন, লেখা আছে অ্যাক্সিডেন্ট প্রোন জোন। তো এইরকম রাস্তা আঁচড়ে রাখলে অ্যাক্সিডেন্ট হবে না তো আর কি হবে। পুরো রাস্তাটা দেখো আঁচড়ে রেখে দিয়েছে, আর কাঁপছে দেখো হ্যান্ডেল। দুর্গাপুর সোজা। এইবারে হাইওয়েটা দেখো, এইটা হলো প্রপার হাইওয়ে লং রাইডের জন্য। এইরকম মানে হাইওয়েতেই আমরা রাইড করতে পছন্দ করি, কিন্তু রাস্তা মাঝে সাঝে খারাপ থাকলে আর কি করা যায়। মোটামুটি 100 কিলোমিটারের ওপর চলে এসেছি। তো আপাতত আর কোথাও সেইভাবে দাঁড়াইনি, ওঠেনি। ওয়েদারটা বেশ ভালো লাগছে, রাইড করতেও ভালো লাগছে, আর বাইকেরও আশা করি সেই রকম প্রবলেম হচ্ছে না। তো এগোতে থাকছি। একেবারে ঠিক করলাম শক্তিগড়ে গিয়েই একটা ব্রেক নেব। শক্তিগড় ঢোকার 10-15 কিলোমিটার আগে থেকে কিন্তু রাস্তা পুরো এইরকম হয়ে যাবে। 3 লেন চওড়া হাইওয়ে, আর তার সাথে পুরো বাটারি স্মুথ রাস্তা। তো আর 1 কিলোমিটারের মধ্যে আরেকটা টোল গেট পার করতে চলেছি আমরা। চারিদিকটা কিন্তু আজকে পুরো কুয়াশা করে আছে। তোমরা এখন এই একটা ছোট্ট করে ইনস্টা 360-র ভিডিও দেখো। আমরা এই ঢুকে গেছি শক্তিগড়। শক্তিগড়ের এই ব্রিজটা পার করলেই আমরা পেয়ে যাব হলো ল্যাংচা সবগুলো, ল্যাংচা নিকেতন, ল্যাংচা ভবন, এইসব। তো ওখানেই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে যাব, একটা চা ব্রেক আর একটু জল খেয়ে নেবো, তারপরে আবার বেরিয়ে যাবো পুরো শান্তিনিকেতনের জন্য। আগের বারেও যখন এসেছিলাম পুরো এই রাস্তাটা পুরো মাখন ছিল, এখনও তাই। চলে এসেছি ল্যাংচা ধাম, ল্যাংচা ভবন। ঘড়িতে সময় হয়েছে এই 7:10, আর আমরা আছি এই শক্তিগড়ে। তো আপাতত সকালবেলা সেই রকম খাওয়ার কিছু নেই, খাবো হলো একটু চা আর জল খাচ্ছি, খেয়ে নিয়ে বেরিয়ে যাব। আর বাইকটাকে তোমাদের একবার দেখিয়ে দিই। তো আজকে তো দারুণ সার্ভিস দিয়েছে, আমরা দারুণ এলাম। তো এই পারেই অনিতা চা নিচ্ছে, আর এই পারে দেখো পালসার 135 LS নিউ লুকে। আরও ভালো ভালো শট দেখাও বাইকের। যেহেতু জলদি পৌঁছাতে হবে সেই জন্য আর রাস্তার মাঝখানে কোথাও দাঁড়াইনি, একেবারে রাস্তা ফাঁকা ছিল, তাই চলে এসেছি শক্তিগড়ে। তো এখন চা খেয়ে আর বেশিক্ষণ দেরি করব না। ওই পারে নীলদের সাথে কথা হয়ে গেছে, ওরা বললো আস্তে আস্তে ভিউ এনজয় করতে করতে চলে, আমরা ওই চা খেয়ে 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তো শক্তিগড় থেকে আবার আমরা রাইডটা স্টার্ট করে দিলাম। এখান থেকে শান্তিনিকেতন আর 69 কিলোমিটার, গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট, আর ঘড়িতে সময় হয়েছে এই 7:30। তো চলো আপাতত এগোনো যাক। এখান থেকে তো সোজা বর্ধমান পর্যন্ত যাব। বর্ধমান থেকে আমাদের নিয়ে নিতে হবে রাইট টার্ন। তো আরও 10 কিলোমিটার মতো যেতে হবে, তারপর আমাদের নিয়ে নিতে হবে রাইট টার্ন। তো তোমাদের বলতে থাকছি, চলো।
বেজে গেছিল, রোদ ওঠেনি, এখন মোটামুটি একটু রোদ উঠেছে, তো ভালো লাগছে, রোদে ভিউটা বেশ ভালো লাগছে দেখতে। ব্রিজের নিচ নিয়ে নিলাম, এইবার এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে রাইট টার্ন বর্ধমান সিটিতে ঢোকার জন্য। এইবারে অ্যারো দিয়ে লেখাই আছে বর্ধমান সিটি রাইট টার্ন আর পানাগড় সোজা। আর আমরা যখন নেপাল রাইডে যাচ্ছিলাম উপরে কিন্তু ব্রিজটা তখন কমপ্লিট হয়নি, তখন আমরা এই নিচ দিয়েই সোজা বেরিয়ে গেছিলাম। তো আপাতত রাইট। এই ভাই ওই পারে তো উল্টো দিকে এলো। এই বর্ধমান সিটি তে ঢুকলাম, এইবারে কিরকম এই বর্ধমান সিটির মধ্যে ঢুকলাম। বাবা খতরনাক বাম্পারের স্টার্টিং, এই রকম প্রচুর পাবো এবার। এখান থেকে তো এখান থেকে নিতে হবে এই লেফট টার্ন। তো এই দেখতে পেয়ে গেছি বোলপুর শান্তিনিকেতন 50 কিলোমিটার, কাটোয়া 59 কিলোমিটার, মুরগ্রাম 131 কিলোমিটার। ফার্স্ট টাইম যখন সিকিম গেছিলাম তখন আমরা এই রোড ধরেই গেছিলাম। বোলপুর আর মাত্র 50 কিলোমিটার। তো এখান থেকে আবার এই সিঙ্গেল লেন রোড শুরু হয়ে গেল। আর এখান থেকে ওই বোলপুর দেখাচ্ছে হলো শান্তিনিকেতন 50 কিলোমিটার, আর আমাদের যেতে হবে 52 কিলোমিটার নীলদের বাড়ি। আর এই শান্তিনিকেতন ট্রিপটা একবার বলে দিই তোমাদের ডিটেলসে। ট্রিপটা বলতে গেলে আমার আর অনিতার প্ল্যান হয়েছিল 2018-র প্রথমে। বলতে গেলে দীঘা ট্রিপ ফার্স্ট বাইকে করার পরেই প্ল্যান করেছিলাম শান্তিনিকেতন যাব, কিন্তু সেটা বছর পার হয়ে গেছে, প্রায় 7 বছর হয়ে গেছে। শান্তিনিকেতন কখনো বাইকে যাওয়া হয়নি, ওর তো ইভেন কখনো যাওয়াই হয়নি, কোনো না কোনো কিছু পড়ে গেছে। ইভেন কালকেরও যখন রাইড স্টার্ট করলাম বেরোনো, 11 কিলোমিটার গিয়েই গাড়ি খারাপ হয়ে গেল, পৌঁছাতে পারলাম না। মানে শান্তিনিকেতনে ও বলছে ও যেতেই পারবে না, না যাই হয়ে যাক আমরা শান্তিনিকেতন যাব, এতদিনের প্ল্যান যাবই। একদিন গেছে তো কী হয়েছে, একটা দিন কম গিয়েও শনি রবিতে আমরা ট্যুরটা করব। তো যাই হোক, আর এই প্ল্যানটা যখন হয়েছিল আমার কাছে শুধু এই পালসার 135ই ছিল, তাই আরও ইচ্ছা ছিল এই পালসার 135 এলএসটাকে নিয়েই শান্তিনিকেতন যাওয়ার। তো সেটাই এলাম, মডিফাই পালসার 135 নিয়ে আমরা চলে এসেছি শান্তিনিকেতনের পথে। তো রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। আর দেখো হাইওয়েতে তো একটা সিনিক বিউটি আলাদাই, কিন্তু এখানের ঢোকার পর থেকেই না একটা গ্রাম্য পরিবেশ, এর সৌন্দর্যটা অন্যরকম। তো আস্তে আস্তে ভিউ এনজয় করতে করতে তো যাব, আর আরও নতুন অনেক সুন্দর সুন্দর জায়গাও তোমাদের দেখাবো এই দুদিনের। সঙ্গে থেকেও ভিডিও পার্ট বাই পার্ট আসবে। তো চলো আপাতত এইরকম সুন্দর ভিউয়ের মজা নিই। আর এখন এই পলাশ দেখার জন্য তো অনেকেই শান্তিনিকেতন বা পুরুলিয়া ট্রিপ, রাস্তায় অনেকের সঙ্গেই দেখা হয়েছিল, অনেকেই পুরুলিয়া ট্রিপ করছে এই টাইমে। তো যাই হোক, পুরুলিয়া তো আমাদের করা, যেটা করা হয়নি শান্তিনিকেতন কখনো যাওয়া হয়নি। তো সেটা দিয়েই আপাতত এই বছরের রাইডটা শুরু করা হলো। তো চলো সঙ্গে থাকো। আর এখন কিন্তু রাস্তা দেখো, রাস্তা কিন্তু বেশ ভালো, এই না যে সিঙ্গেল লেন বলে রাস্তায় গর্ত আছে, এই ওই রাস্তা কিন্তু বেশ ভালো, প্রপার রাস্তা, শুধু সিঙ্গেল লেন রোড। তো টুকটুক করে এগোতে থাকছে, একটা সুন্দর স্পিড মেনটেন করেই কিন্তু এগোনো যাচ্ছে। আর এই রাস্তায় শুধু পাবো হলো বড় বড় বাম্পার। তো চলো আপাতত এগোতে থাকি আমরা। ভিউটা লাগছে দেখো এই পারের, সেরা ভিউ, সেরা।
রাস্তাটা যে জন্য স্পেশাল সেই জিনিসটা আমরা এখন ফিল করছি। মানে আধা কিলোমিটারে 50 বাম্পার পার করে এলাম, এই দেখো আবার। তবে একটা কথা, এই বাইকটা কিন্তু মানে বাম্পারে বেশি ভালো পারফরমেন্স করে NS 200-এর তুলনায়। একটা বাম্পারও কিন্তু বাইকে খায় না। আর সবচেয়ে ভালো জিনিস হলো ওই জন্য স্পিডটা তুলে বেরিয়ে যাওয়াটাও অনেকটা ইজি। NS-এ বাম্পারে খাবেই, একটু উঁচু বাম্পার হলে ঘাটাস করে খাবে নিচটা, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমের জন্য। এই দিক দিয়ে পালসার 135 কিন্তু অনেকটাই বেটার। এই দেখো একটা সুন্দর জঙ্গলের ভিতর থেকে যাচ্ছে, লাগছে দেখো ভিউটা একবার। সাথে সাথে নিচ্ছে একটু ইনস্টা 360-ও ভিউ, দারুণ দেখতে লাগছে। দুই দিকে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। সেরা ভিউ লাগছে, সেরা। মনে হয় না খুব একটা রোদের তেজ পাবো, হালকা মেঘলাই হয়ে থাকবে। ওই 35 কিলোমিটার মতো বাকি। আর এই রকম সুন্দর নেচারের ভিউ নিতে নিতে আমরা পৌঁছে যাব শান্তিনিকেতন। কন্ডিশন নিয়ে তো বলে দিই, একটুও কিন্তু খারাপ নয় রাস্তা, শুধু বাম্পার। এই যে সামনে দেখতে পাচ্ছ বাম্পার, আর কিছু কিছু বাম্পার বিশাল বড়, এইগুলো তো ছোটো ছোটো 4-5টা বাম্পার। এই বাম্পারগুলো এই বাইকে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু মাঝে একটা পেয়েছিলাম পিচ্ছিরি বিশাল বড় বাম্পার। আর এখানে বাম্পার হওয়াটা স্বাভাবিক, এটা একটা ছোট্ট আবার একটা গ্রাম, আর এখানে একটা বাজার এরিয়া আছে, তাই বাম্পার বাজারের আগে আর বাজারের পরে। এখান থেকে দেখাচ্ছে মোরগ্রাম 105 কিলোমিটার, তারাপীঠ 83, বোলপুর 24 কিলোমিটার। এই পারের অবস্থাটা দেখবে একবার, পুরো ফগ হয়ে আছে। এই টাইমে এত ফগ, বাবা অবস্থা দেখো। আর এই পারে দেখো একবার চাষের জিনিসপত্র পুরো লোডেড, আলু 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 ভরা, কত আলু চাই, ট্রাক্টর ট্রাক্টর আলু। এই রকম ওয়েদার কে হবে জানে। রেনকোট তো গরমের ভয়তে ব্যাগে ঢোকাইনি। এই ওয়েদারে বৃষ্টি হতে পারে সে তো আমি ভাবিনি, তো যাই না, বৃষ্টি যদি হয় হয়ে গেল। আর হিপারে কুয়াশা দেখে তো আমি মানে অবাক হয়ে গেছি, এত কুয়াশা কি করে এই টাইমে। তো লাইন পুরো ব্লক হয়ে আছে আলুর ট্রাক্টরে, আর এই রকম লরি গেলে প্রায় রাস্তার বাইরে দিয়ে আমাদের যেতে হচ্ছে। সে কোথায় প্রায় 2 কিলোমিটার রাস্তা দেখলাম এরকম ট্রাক্টর ভরা আলু। 1 কিলোমিটার তো হবেই, আর এখনো আছে, শেষ হয়নি। 2 কিলোমিটার আশা করি হয়ে যাবে যতক্ষণে শেষ করবো। আর 17 কিলোমিটার। তো এত কুয়াশা দেখো, মনে হচ্ছে নর্থ বেঙ্গলে চলে এসেছি, কুয়াশা দেখে মনে হচ্ছে। যত এগোচ্ছি তত কিন্তু এত কুয়াশা বাড়ছে। থেকে দেখাচ্ছে বোলপুর 12 কিলোমিটার, ইলাম বাজার 21 কিলোমিটার, সুরি 44 কিলোমিটার, আর তারাপীঠ 70 কিলোমিটার। তো এই হলো বাইপাস। চলো সোজা এগোতে থাকি। বোলপুর 10, ইলাম বাজার 19, সুরি 42। আর ঢোকার সাথে সাথেই দেখতে পেয়ে গেছি কিন্তু আমরা পলাশ ফুলের গাছ, বিঘা বিঘা জমি, শুধু আলু চাষ হচ্ছে, দুদিকে শুধু আলু চাষ। আমরা এই ডান দিক নিয়ে নিলাম, ডাইরেক্ট চলে যাবো হলো নীলদের বাড়ি। ওখানে গিয়ে ফার্স্ট ব্যাগ ট্যাগ রাখবো, তারপর তো অনেক কটা প্ল্যান আছে, কারণ শুধু নীলদের বাড়ি থাকবো, সেখান থেকে ঘুরবো। আবার মাসি বাড়িতেও একটু দেখা করার ইচ্ছা আছে, এখানে আমার মেজো মাসি বাড়ি, তো সেখানেও একটু দেখা করব। তো আস্তে আস্তে কী করছি সব কিছু বলবো। ফার্স্টে নীলদের বাড়ি যাব,
তারপর আবার নীলরা আমাদের ঘুরতে নিয়ে বেরোবে, আর তারপরে কি কি প্ল্যান হয় ঘুরতে যাওয়া সেগুলো তোমাদের আস্তে আস্তে বলছি। তো আর ওদের বাড়ি এখান থেকে আর 4 কিলোমিটার মতো। শান্তিনিকেতন ফাইনালি পৌঁছে গেলাম। তো প্রায় আমাদের ট্রিপ হলো ওই 195 কিলোমিটার মতো। তো চলো আবার ওদের রুমে ঢুকে কথা বলছে। এইটাও না, এইটাই ওর ভিডিওতে দেখেছি। তো এই জায়গাটা তো উইকেন্ড রাইডার্সের ব্লগে প্রায় দেখো, এই যে উইকেন্ড রাইডার্সের বাইক ঢাকা আছে।